আরবি এনটিপিসি 2025 গ্র্যাজুয়েট লেভেলের 17 জুনের ফার্স্ট শিফটের প্রশ্ন যেগুলো এসেছিল জিকে এবং জিএস থেকে, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখুন। ঠিক আছে, এবং যারা পিডিএফ নিতে চাও, পিডিএফ দরকার, তারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, যেটা ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে, যে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে কোন বিদেশি ভারতে এসেছিল? সঠিক উত্তর হবে কিন্তু মেগাস্থিনিস। মেগাস্থিনিস কিন্তু আমাদের মেগাস্থিনিস, এটা কিন্তু দন্তস্ব। মেগাস্থিনিস কিন্তু আমাদের কি ভারতে এসেছিল। তিনিই ছিল প্রথম বিদেশি গ্রিক যিনি ভারতবর্ষে এসেছিল। তিনি সিরিয়ার প্রথম সেলুকাসের রাষ্ট্রদূত ছিলেন। তিনি ভারতের পথিপুত্রী চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন। তিনি তার ইন্ডিকা নয়, এটা হচ্ছে ইন্ডিকা গ্রন্থে ভারতবর্ষের কিন্তু বর্ণনা দিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো, আরও সে সম্পর্কে আরও কেউ আমাদের বিদেশি যে ফরেনার ছিল বা পরিব্রাজক ছিল, যেমন হচ্ছে হিউয়েন সাং, খুব গুরুত্বপূর্ণ। হিউয়েন সাং কী করেছিল? হিউয়েন সাং একজন চীনা পরিব্রাজক ছিলেন। তিনি হর্ষবর্ধনের রাজসভায় এসেছিলেন। কার রাজসভায় এসেছিলেন? হর্ষবর্ধনের রাজসভায় এসেছিলেন। নেক্সট যদি দেখি, সেটা হচ্ছে ফাহিয়েন কার সময় এসেছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের, অর্থাৎ বিক্রমাদিত্য যাটাকে বলা হয়, এবং রাজসভায় একজন চীনা বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন ফাহিয়েন। তিনি লুম্বিনী ভ্রমণ করার জন্য পরিচিত ছিলেন। এছাড়াও ছিল আইসিং, তিনি একজন চীনা পরিব্রাজক ছিলেন। তিনি বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত ভারত ভ্রমণ করেছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো, পরের প্রশ্ন কি রয়েছে, রাতকানা রোগ হয় কোনটির অভাবে? তাহলে রাতকানা রোগ হয় কোনটির অভাবে? তাহলে রাতকানা রোগ হয় কিন্তু আমাদের ভিটামিন এ এর অভাবে। কিসের অভাবে হয়? ভিটামিন এ এর অভাবে হয়। ভিটামিন এ এর রাসায়নিক নাম যদি দেখি, ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ঠিক আছে, যাকে এই জন্য বলা হয় ভিটামিন একে রেটিনলও বলা হয়, অর্থাৎ তার রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। এই রোগের, অর্থাৎ রাতকানা রোগে কি হয়? এই রাতকানা রোগে আমাদের কি হয়? দৃষ্টিশক্তি কমে যায়। এছাড়া 5 বছর শিশুদের মধ্যে অকাল মৃত্যু ঘটতে থাকে। আর এর উৎস কি? যে ভিটামিন এ, অর্থাৎ ভিটামিন এর যে উৎসগুলো রয়েছে, সেই উৎসগুলোর মধ্যে যদি দেখি, গাজরে বেশি পরিমাণে ভিটামিন এ আছে, পালং শাক, মিষ্টি আলু, লেটো শাক, এগুলো কিন্তু আমাদের মধ্যে যে ভিটামিন এর সমৃদ্ধ যুক্ত খাবার। নেক্সট দেখো কি রয়েছে, ভিটামিন ডি। ভিটামিন ডিকে যদি দেখি, ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, যা ক্যালসিফেরল নামে পরিচিত। এটি রক্তে দ্রবীভূত ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, এছাড়াও দাঁত এবং হাড় গঠনে সাহায্য করে। এবং ভিটামিন ডি এর অভাবে ছোটদের রিকেট রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট বা ছোটদের রিকেট এবং প্রাপ্তবয়স্কদের অস্টিওমেলেসিয়া হয়। এরপরে রয়েছে দেখো ভিটামিন বি। ভিটামিন বি কি? ভিটামিন বি কমপ্লেক্স, অ্যাকচুয়ালি বি কমপ্লেক্স। সেখানে অনেকগুলো ভিটামিন, যেমন বি আছে, B2 রয়েছে, B3, B5, B6, B7, B9, B12, এগুলো সমন্বয়ে বি কমপ্লেক্স গঠিত হয়। যেমন B1 এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন, B2 এর হচ্ছে রাইবোফ্লাভিন, B3 এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন, B5 এর হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড, B6 এর পাইরোডক্সিন, B7 এর বায়োটিন, B9 এর ফলিক অ্যাসিড, এবং হচ্ছে কি B12 এর হচ্ছে কোবালামিন। দেখো, এখান থেকে যদি দেখি, B2 এর অভাবে বিশেষ করে আমাদের যে ঠোঁটের কোনায় ঘা, এগুলো হয় ভিটামিন B2 এর অভাবে। এছাড়া B3 নিয়াসিনের অভাবে প্লেগের রোগ হয়। এগুলো খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপর রয়েছে দেখো ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে কিন্তু স্করবিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে স্করবিক অ্যাসিড। ঠিক আছে, যার অভাবে স্কারভি রোগ হয় বা দাঁতের গোড়ায় রক্ত বার হয়, সেটাই কিন্তু স্কারভি রোগ, সেটা হচ্ছে ভিটামিন সি এর অভাবে হয়। ভিটামিন সি এর যদি উৎস দেখা যায়, সেটা হচ্ছে বিভিন্ন টক জাতীয় ফলে, অর্থাৎ টক জাতীয় ফলের মধ্যে আমরা ভিটামিন সিকে পাই। নেক্সট দেখো কি রয়েছে, 256 অনুচ্ছেদ অনুসারে কেন্দ্রীয় সরকারের কি বিশেষ ক্ষমতা রয়েছে? কেন্দ্রীয় সরকারের কি বিশেষ ক্ষমতা রয়েছে? তাহলে এই ভারতীয় 256 অনুচ্ছেদ অনুসারে সংসদ কর্তৃক পাস হওয়া আইনগুলো যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকারের নির্দেশ জারি করার ক্ষমতা আছে। তাহলে কী আছে? কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকারের নির্দেশনা জারি করার ক্ষমতা রয়েছে। ঠিক আছে, এই অনুচ্ছেদে রাজ্য সরকারের তাদের নির্বাহী ক্ষমতা এমনভাবে প্রয়োগ করতে হবে যা কেন্দ্রীয় আইন মেনে চলে। যদি কোনো রাজ্য এই নির্দেশ মেনে চলতে ব্যর্থ হয়,
তাহলে কেন্দ্রীয় সরকার পরিস্থিতি সংশোধনের জন্য নির্দেশিকা জারি করতে পারে। নেক্সট দেখো কী রয়েছে যে এক্সেল B5 এর অর্থ কী, অর্থাৎ B5 এক্সেল B5 তা যার কলাম হবে B এবং 5 রো হবে বা সারি হবে কিন্তু 5 বা 5 নম্বর, সেই সংযোগস্থলে যে ঘরটি থাকে সেই ঘরটিকে B5 বোঝায় বা এক্সেলে B5 এর অর্থ ওটাই। ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার সম্পর্কিত কোনটি নিবন্ধ বা কোনটি, তাহলে এই সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার জন্য 29 নম্বর অনুচ্ছেদে সুরক্ষার কথা বলে। ঠিক আছে। এর লক্ষ্য হচ্ছে সংখ্যালঘু গোষ্ঠীর সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার রক্ষা করা, যাতে তাদের স্বতন্ত্র ভাষা, লিপি বা সংস্কৃতি সংরক্ষণ করতে পারে তা নিশ্চিত করা যায়। উপরন্তু এটি জাতি, ধর্ম, বর্ণ, ভাষার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য নিষিদ্ধ করা, এটাই ছিল 29 নম্বর অনুচ্ছেদে বা 29 নম্বর আর্টিকেলের উদ্দেশ্য। জাতীয় অধিকার কমিশন বা ন্যাশনাল রাইটস কমিশন সদর দপ্তর কোথায় অবস্থিত, তার সদর দপ্তর কিন্তু নতুন দিল্লিতে অবস্থিত। তাহলে সঠিক উত্তর হবে নতুন দিল্লি বা হেডকোয়ার্টার যেখানে বলি আমরা, হেডকোয়ার্টার মানে হচ্ছে আমাদের কি সদর দপ্তর। ভারতের জাতীয় মানবাধিকার কমিশন বা NHRC 12 অক্টোবর 1993 সালে প্রতিষ্ঠিত হয়। 1993 সালে সংসদ কর্তৃক প্রণীত আইন এবং মানবাধিকার সুরক্ষা আইন 1993 অধীনে প্রতিষ্ঠিত হয়। এটি একটি সংবিধিবদ্ধ সংস্থা। এই কমিশনটি একজন চেয়ারম্যান এবং 5 সদস্যের নিয়ে গঠিত একটি বহু সদস্যের সংস্থা। এটি প্যারিস নীতিমালার সাথে সংগতিপূর্ণ, যা 1991 সালে অক্টোবরে প্যারিসে অনুষ্ঠিত মানবাধিকার প্রচার ও সুরক্ষার জন্য জাতীয় প্রতিষ্ঠানগুলির উপর প্রথম আন্তর্জাতিক কর্মশালায় গৃহীত হয়েছিল এবং জাতীয় সাধারণ পরিষদ কর্তৃক 20 ডিসেম্বর 1993 সালে 48-134 নম্বর প্রবিধান দ্বারা অনুমোদিত হয়েছিল। নেক্সট দেখো কী রয়েছে রামসির তাহলে রামসি বিদ্রোহ, রামসের নয়, রামসির বিদ্রোহ বা রামসি বিদ্রোহ ড্যাশের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল। তাহলে এই রামসি বিদ্রোহ কার বিরুদ্ধে সংগঠিত হয়েছিল? রামসি বিদ্রোহ মূলত ভারতের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন। তাহলে সঠিক উত্তর হবে ব্রিটিশ শাসনিক উপনিবেশের উপর বিরুদ্ধে সংগঠিত হয়েছিল। বিশেষ করে নতুন প্রশাসনিক নীতি এবং ভূমিকর ব্যবস্থার প্রতি তাদের অসন্তোষের কারণে, সেই দুর্ভিক্ষ মোকাবিলায় ব্রিটিশদের ব্যর্থতার কারণে। পশ্চিমঘাট পর্বতমালার পাহাড়ি উপজাতি রামসি জনগণ ব্রিটিশ অধিগ্রহণের নীতির প্রতি বিরক্ত ছিল, যার ফলে ঐতিহ্যবাহী জীবিকা নির্বাহের উপায় হারিয়ে যায়। ফলেই কিন্তু আমাদের এই রামসির বিদ্রোহ হয়। নিচের কোনটি উত্তর পূর্ব ভারতে অবস্থিত পাহাড় নয়? তাহলে আমরা উত্তর পূর্ব রাজ্যগুলি হলো, যদি দেখি যে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা, এরা হচ্ছে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি। এগুলোকে একসঙ্গে আমাদের 7 সিস্টার বলা হয়। কি বলা হয় আমাদের এগুলোকে? 7 সিস্টার বলা হয়। অর্থাৎ 7টি রাজ্য রয়েছে, সেই 7টি রাজ্যকে 7 সিস্টার বলা হয়। ঠিক আছে। বা কখনো কখনো এটাকে ভাতৃরাজ্যও বলা হয়ে থাকে। তাহলে এই পূর্বাঞ্চল পর্বতমালা অর্থাৎ উত্তর পূর্ব ভারতের অনেক যে সমস্ত পাহাড়গুলি রয়েছে সেগুলো হচ্ছে নাগা পাহাড়, লুসাই পাহাড়, পাটকাই পর্বত এবং জুম্পাই পাহাড়। এই পাহাড়গুলো রয়েছে। এই পাহাড়গুলো বাদ দিয়ে যে পাহাড়টি অপশানে ছিল সেটি হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো কী রয়েছে 1973 সালে চার্টার আইনকে কত বছর বৃদ্ধি করা হয়েছিল বা বৃদ্ধি করেছিল? তাহলে 1993 সালে চার্টার আইন 20 বছর ধরে টিকেছিল বা 20 বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সনদ পুনর্নবীকরণ করে আরও 2 দশক ধরে ভারতে তাদের বাণিজ্য এবং একচেটিয়া অধিকার এবং প্রশাসনিক অধিকার অব্যাহত রাখে। এই আইনটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কাঠামো এবং ভারতের উপর প্রভাবের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। নেক্সট দেখো কী রয়েছে 2025 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন শহরে শ্রীলঙ্কার সফর করেছিলেন? তাহলে শ্রীলঙ্কার সফর করেছিলেন এই এপ্রিলে, 2025 এপ্রিলে প্রধানমন্ত্রী শ্রীলঙ্কা সফর করেছিলেন এবং যেখানে সফর করেছিলেন সেটা হচ্ছে অনুরাধা মহাবোধি মন্দির কমপ্লেক্স। ঠিক আছে, অনুরাধাপুর মহাবোধি মন্দির কমপ্লেক্স। তো সঠিক উত্তর হবে অনুরাধাপুর মহাবোধি মন্দির বা অনুরাধাপুর। ঠিক আছে।
নেক্সট দেখো কী রয়েছে, উত্তর পূর্ব ভারতের সমভূমিতে শীতকালীন বৃষ্টিপাতের কারণ কি? তাহলে উত্তর ভারতের সমভূমিতে শীতকালীন বৃষ্টির কারণে হচ্ছে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে আমাদের কিন্তু এখানে বৃষ্টিপাত হয়। এগুলো হলো নিম্নচাপ যা ভূমধ্যসাগরীয় অঞ্চলে উৎপন্ন হয় এবং পূর্ব দিকে ভ্রমণ করে। ওয়েস্টার্লি জেট স্ট্রিম দ্বারা বাহিত হয় যা আর্দ্রতা নিয়ে আসে এবং বৃষ্টিপাত ঘটায়, বিশেষ করে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে। নেক্সট প্রশ্ন কি দেখো কি রয়েছে, যে বিশ্বব্যাংক 2023-24 সালে কত জিডিপির পূর্বাভাস দিয়েছে? সেটা হচ্ছে 2023 সালে জিডিপির পূর্বাভাস দিয়েছিল 6.6% অনুমান করেছিল, কিন্তু পরে সংশোধন করে সেটা কী করেছে 6.3% করেছে। অর্থাৎ তাদের পূর্বাভাস দিয়েছিল 6%, 3%, সঠিক উত্তর হবে 6%, 3%, কিন্তু আমাদের সেই জিডিপি ছিল কত 8.3%। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, যে কোন ক্ষেপণাস্ত্রের জন্য ফিলিপিনো 2000 মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? কোন ক্ষেপণাস্ত্রের জন্য? তাহলে 200 মিলিয়ন যে ক্ষেপণাস্ত্রের জন্য বা মিসাইলের জন্য আমাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ফিলিপাইনের সঙ্গে, সেটা হচ্ছে আকাশ ক্ষেপণাস্ত্র। কী ক্ষেপণাস্ত্র? আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য। ঠিক আছে। আরেকটা 375 মিলিয়ন চুক্তি হয়েছিল, 375 মিলিয়ন, সেটা হচ্ছে ব্রাহ্মসের জন্য। ঠিক আছে, ব্রাহ্মসের জন্য কিন্তু আমাদের কী হয়েছিল, আমাদের চুক্তি হয়েছিল, মনে রাখবে ভালো করে। নেক্সট দেখো কী রয়েছে, 2024-25 রঞ্জি ট্রফি জয়ী ক্যাপ্টেনের নাম কি? অর্থাৎ ক্যাপ্টেনের নাম হচ্ছে অক্ষয় ওয়াদকার কিন্তু হচ্ছে 2024-25 রঞ্জি ট্রফির ক্যাপ্টেন। দেখো রঞ্জি ট্রফি সম্পর্কে আমরা জেনে নেব। রঞ্জি ট্রফি হচ্ছে 11 অক্টোবর 2024 থেকে 26 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত হয়েছিল, এবং এটার অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ হচ্ছে অর্গানাইজার সেটা হচ্ছে কিন্তু বিসিসিআই। ক্রিকেট ফরম্যাট কি? ফার্স্ট ক্লাস ক্রিকেট, এবং টুর্নামেন্ট ফরম্যাট ছিল আমাদের কি রাউন্ড রবিন এবং নকআউট, যেগুলো বেশিরভাগের ক্ষেত্রে আমাদের হয়ই। নেক্সট দেখো হোস্ট ইন্ডিয়া করে, দেখো এটা হচ্ছে রঞ্জি ট্রফি ইন্ডিয়া করে। চ্যাম্পিয়ন হচ্ছে বিদর্ভ, 3বার টাইটেল জিতেছে, অর্থাৎ 3 নম্বর শিরোপা জিতেছে। রানার্স আপ হচ্ছে কেরালা, অর্থাৎ বিজয়ী ফাইনালে হেরেছে হচ্ছে কেরালা। দল হচ্ছে বা অংশগ্রহণকারী দল হচ্ছে 138টি, পার্টিসিপেট দল হচ্ছে 38টি, এবং ম্যাচ হয়েছে 138টি। প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে হর্ষ দুবে, যেটা বিদর্ভ দলের প্লেয়ার। মোস্ট রান হচ্ছে জস রাথোড, যিনি হচ্ছে বিদর্ভ দলের প্লেয়ার, 960 রান করেছে। আর মোস্ট উইকেট পেয়েছে হর্ষ দুবে, বিদর্ভ দলের প্লেয়ার, যেটা 69টি উইকেট পেয়েছে। নেক্সট দেখো কি রয়েছে, নেক্সট রয়েছে লাচিত বরফুকন কে ছিলেন? তার নাম অনুসারে অমিত শাহ একটি পুলিশ বিভাগ তৈরি করেছিলেন। তাহলে আসামের এই যে লাচিত বরফুকন, তিনি আসামের দেরগাঁওতে লাচিত বুরকোবান পুলিশ একাডেমির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই একাডেমির নামকরণ করা হয়েছে কারণ তিনি মুঘলদের উপর বিজয়ের জন্য পরিচিত কিংবদন্তি আইহোল সেনাপতি লাচিত বরফুকানের নামে হয়েছিল। দেখো আমরা এখানে দেখে নেব যে বরফুকান কে ছিলেন। দেখো সরাইঘাটের যুদ্ধে 1671 নেতৃত্ব জন্য পরিচিত একজন কিংবদন্তি। ঠিক আছে, আইহোম সামরিক কমান্ডার। তিনি আম্বরের রাম সিংয়ের নেতৃত্বাধীন মুঘল বাহিনীকে পরাজিত করেছিলেন এবং আসামে মুঘল সম্প্রসারণ রোধ করেছিলেন। তার কৌশলগত যুদ্ধ এবং দেশপ্রেমের জন্য প্রশংসিত। তার উত্তরাধিকার লাচিত বরফুকন স্বর্ণপদক দিয়ে সম্মানিত, যা ভারতীয় সেনাবাহিনীর সেরা ক্যাডেটকে প্রদান করে। নেক্সট দেখো কী রয়েছে, 2025 সালে জানুয়ারিতে বৈশ্বিক অর্থনীতি আনুমানিক প্রবৃদ্ধির হার কত ছিল? তাহলে বিশ্বব্যাপী প্রবৃদ্ধির আনুমানিক পূর্বাভাস ছিল কত 3.3% বা 3.3%। কম্পিউটারে সব মুছে ফেলা ফাইল কোথায় যায়? এটা গাদাবার আমাদের রিপিট হয়েছে। তাহলে আমাদের এই যে কম্পিউটারে সব মুছে ফেলা বা ডিলিট করা ফাইল কোথায় চলে যায়? কোথায় চলে যায়? ডিলিট করা ফাইল কিন্তু রিসাইকেল বিমে চলে যায়। কোথায় চলে যায়? রিসাইকেল বিমে চলে যায়। এটা উইন্ডোর ক্ষেত্রে, ম্যাকের ক্ষেত্রে যদি হয় ট্রাশে চলে যায়। ম্যাকের ক্ষেত্রে কিন্তু কোথায় চলে যায়? আমাদের ট্রাশে চলে যায়। ঠিক আছে। নেক্সট দেখো কি রয়েছে, নিম্নলিখিত কোন এরোসেল প্রোপেন্যান্ট হিমায়ন এবং এয়ার কন্ডিশনের জন্য ব্যবহৃত হয়? তাহলে হিমায়ন বা এয়ার কন্ডিশনের জন্য যেটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে ফ্রেয়ন গ্যাস। ফ্রেয়ন
একটি হচ্ছে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন, ঠিক আছে, একটি ব্র্যান্ড নাম, যা তাদের স্থিতিশীলতা, কম স্ফুটনাঙ্ক এবং অদাহ্য প্রকৃতির কারণে রেফ্রিজারেটর হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত করা হয় এই ফ্রেয়নকে। নতুন কর ব্যবস্থা 2025-26 সালে কোন বেতনভোগী ব্যক্তিদের জন্য কোনো কর দায় থাকবে না বা কোনো কর লাগবে না, ঠিক আছে। তাহলে 2025-26 বছরের জন্য আয়কর স্ল্যাবের হার সংশোধিত কর কাঠামোর সাথে 60,000 টাকা বর্ধিত রিবেটের কারণে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কারী ব্যক্তিদের কোনো কর লাগবে না। তাহলে 12 লক্ষ টাকা পর্যন্ত যারা বেতনভোগী কর্মচারী যারা আয় করেন 12 লক্ষ টাকা, তাদেরকে কিন্তু কোনো কর দিতে হবে না, ঠিক আছে। নেক্সট দেখো কি হচ্ছে, রামাপ্পা মন্দির কোন রাজ্যে অবস্থিত? রামাপ্পা মন্দির হচ্ছে কিন্তু তেলেঙ্গানায় অবস্থিত, ঠিক আছে। এই রামাপ্পা মন্দির রুদ্রেশ্বর মন্দির নামে পরিচিত। এটি কাকাতিয়া শৈলী হিন্দু মন্দির, যা হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে, যা ভারতের তেলেঙ্গানা রাজ্যের মুলুঙ্গু, ঠিক আছে, বা মুলুগু জেলার পালামপেট গ্রামে অবস্থিত। নেক্সট দেখো কি রয়েছে, ভারতের কৃত্রিম হ্রদ কোনটি? তাহলে ভারতের কৃত্রিম হ্রদ হচ্ছে জয়সামান্দ হ্রদ বা ডেবর হ্রদ। এটা রাজস্থানের উদয়পুরে রচিত। এটা হচ্ছে ভারতের, যদি দেখা যায়, ভারতের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ এবং সবচেয়ে যদি বৃহত্তম দেখা যায় সেটা হচ্ছে গোবিন্দ বল্লভ পন্তসাগর, যা রিহান্দ বাঁধ নামেও পরিচিত। আয়তনের দিক থেকে এটা হচ্ছে বৃহত্তম বাঁধ এবং বৃহত্তম কৃত্রিম হ্রদও বটে। এছাড়াও যদি দেখা যায় আমাদের বিশ্বের বৃহত্তম হ্রদ হচ্ছে কি, বিশ্বের বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর। বিশ্বের বৃহত্তম মিঠা জলের বা স্বাদু জলের প্রাণীর জলের হ্রদের নাম হচ্ছে বৈকাল হ্রদ এবং ভারতের মিষ্টি জলের বা মিঠা পানির হ্রদ হচ্ছে কি আমাদের উলার হ্রদ। এছাড়া হ্রদ দেখো রাজস্থানে রয়েছে ধেবর লেক, ঠিক আছে। রাজস্থানে আবার রয়েছে রাজসমন্দ লেক, গোবিন্দ বল্লভ সাগর উত্তরপ্রদেশে, মহারানা প্রতাপ সাগর হিমাচল প্রদেশের মধ্যে রয়েছে। সিন্ধু সভ্যতার ধোলাভিরা কোনটির জন্য বিখ্যাত? ধোলাভিরা কি জন্য বিখ্যাত ছিল? জল সংরক্ষণের জন্য যে ধরনের দক্ষ ব্যবস্থা তৈরি করা হয়েছিল তা খ্রিস্টপূর্ব 3য় সহস্রাব্দের প্রযুক্তিগত অবস্থার পরিপ্রেক্ষিতে তাদের উন্নত জল প্রকাশী কৌশলের কথা স্পষ্টভাবে বলা যায়। তাহলে সঠিক উত্তর হবে জল প্রবাহী বা জল নিকাশি ব্যবস্থা। ভারতের প্রত্নতত্ত্ব সার্ভে বা জরিপে ধোলাভিরা একটি অনন্য বৈশিষ্ট্য হল চ্যানেল এবং জলাধারের আধুনিক জল সংরক্ষণ ব্যবস্থা, যা বিশ্বের যে কোনো জায়গায় পাওয়া প্রাচীনতম সম্পূর্ণরূপে পাথর দিয়ে তৈরি, ঠিক আছে। তাহলে জল সংরক্ষণ বা ওই যে ড্রেনেজ সিস্টেম, জল প্রবাহী কৌশল, সেটা কিন্তু খুব ভালো ছিল ধোলাভিরার মধ্যে। স্প্রিংয়ে কোন তরঙ্গ সৃষ্টি হয়? স্প্রিংয়ে কিন্তু 2 ধরনের তরঙ্গ হয়, সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং অনুপ্রস্থ তরঙ্গ। এই 2 ধরনের তরঙ্গ তৈরি হতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো জিএসটি থেকে প্রশ্ন পড়েছিল। জিএসটি থেকে যেসব প্রশ্নগুলো জিএসটি থেকে একবার দেখে নেবে কি প্রশ্ন এসেছিল। আচ্ছা, তাহলে আজকের ফার্স্ট শিফটের প্রশ্ন এগুলোই ছিল, ঠিক আছে। থ্যাংক ইউ। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, ঠিক আছে। থ্যাংক ইউ।